ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই সংকটে পুরো বিশ্ব কিভাবে জড়িয়ে পড়ছে শুধুমাত্র হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। বাংলাদেশের তেলের মজুদ আসলে কতটুকু রয়েছে, বাংলাদেশ আসলে কতদিন চলতে পারবে, এবং ইরানও বলছে খুব সহসাই তারা যুদ্ধ শেষ করতে রাজি না। এই যুদ্ধ শেষ করবে ইরান, শুরু করেছে। বাংলাদেশের যে তেল বিপণনের ক্ষেত্রে যে সংকটটা হয়েছে, এটা আসলে মূলত ঘনীভূত হয়েছে আমলাতান্ত্রিক কিছু সিদ্ধান্ত। তো বৃহস্পতিবার রাত থেকে শনিবার পর্যন্ত যে পরিমাণে তেল মানুষ উত্তোলন করেছে, এটি আমাদের প্রায় এক সপ্তাহের সমান। বাংলাদেশের পেট্রোল এবং অকটেন, যেটা আমাদের শহরগুলোতে সবচেয়ে বেশি চাহিদা, এইটার কোনো ঘাটতি নেই। সুতরাং হরমুজ প্রণালী বন্ধ বা ইরান যুদ্ধ বা বৈশ্বিক যে সমস্যাটা আছে, সেটা হয়তো ভবিষ্যতে গিয়ে এটার এফেক্টটা পড়তো। গত সপ্তাহে এটা আমাদের পড়তো, কিন্তু বিপিসির এই বাস্তবতা বিবর্জিত এই নীতির কারণে আমাদের বিপণন ব্যবস্থাটা কার্যত গত সপ্তাহে বন্ধ হয়ে গিয়েছিল। বিশ্বব্যাপী ঠিক কতটা বড় চ্যালেঞ্জের মুখে পড়ছে আসলে এই তেল নিয়ে, শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বই আসলে এই তেল নিয়ে সংকটে পড়তে যাচ্ছে। তো এখন বাংলাদেশের আসলে কতটুকু সংকট হবে, এইটা যদি আমি একটু দর্শকদের, রিয়াসাত সম্ভবত একটু বিচ্ছিন্ন হয়েছেন, তিনি যুক্ত হতে হতে আমি দর্শক আপনাদেরকে বাংলাদেশের সংকটের বিষয়টা একটু দেখাতে চাই। বাংলাদেশের বর্তমান তেলের বাজারে আসলে কি সংকট চলছে। দৈনিক প্রথম আলোর জ্বালানি তেল আমদানির উৎস বাড়াতে চায় সরকার। অর্থাৎ বাংলাদেশে আমরা দেখেছি বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে যেভাবে সাধারণ নাগরিকরা প্রতিদিন তেলের জন্য হাহাকার করছেন, এবং একই সাথে আমরা দেখেছি যে ব্যবসায়ী, এমন কিছু অসাধু ব্যবসায়ী রয়েছেন, তারা তেলের মজুত করছেন। তো সেক্ষেত্রে দেখুন দৈনিক প্রথম আলো কি বলছে। দৈনিক প্রথম আলো বলছে জ্বালানি তেল আমদানির উৎস বাড়াতে চায় সরকার। মার্চে 16টি জাহাজ আসার কথা, প্রতি জাহাজে 25 থেকে 30,000 টন তেল থাকে। গতকাল পর্যন্ত 6টি জাহাজ এসেছে। 13ই মার্চের মধ্যে আরো 3টি জাহাজ আসার কথা রয়েছে। 31শে মার্চের মধ্যে আসবে 7টি জাহাজ। সূচি এখনো নির্ধারিত হয়নি। এটি হচ্ছে দৈনিক প্রথম আলোর সংবাদ। এর বাইরে আমি যদি আরেকটু বিশ্লেষণ করি, যে মার্চে জ্বালানি তেলের সংকট হবে না বলে মনে করছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে আমদানি ব্যাহত হতে পারে, পিছিয়ে যেতে পারে জাহাজ আসার সময়। কেউ সরবরাহে অপারগতা প্রকাশ করতে পারে। এই পরিস্থিতিতে চাহিদা মতো জ্বালানি আমদানি নিশ্চিত করতে চুক্তির বাইরে নতুন উৎস খুঁজছে সরকার। ভারত থেকে আমদানি বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে ইতিমধ্যে। এছাড়া জ্বালানি বিভাগের সূত্র বলছে জুন পর্যন্ত পরিশোধিত জ্বালানি কেনার চুক্তি করা আছে। তবে অপরিশোধিত জ্বালানি আমদানি ব্যাহত হওয়ায় সরবরাহকারীরা তেল পরিশোধন করতে সংকটে পড়বে। এক্ষেত্রে আগামী মে মাসে তারা চুক্তি অনুসারে তেল সরবরাহ ব্যর্থ হতে পারে। তাই সরকারি পর্যায়ে G2G বা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সরাসরি তেল প্রক্রিয়ার তেল কেনার চিন্তা করা হচ্ছে। এই হচ্ছে বাংলাদেশ সরকারের বর্তমান অবস্থান তেল নিয়ে। তবে দর্শক, আরেকটা বিষয় আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখি। রিয়াসাত আজিম যুক্ত হতে হতে আমরা যদি আরেকটু বিশ্লেষণে আপনাদেরকে নিয়ে যাই, টোটাল এই তেল নিয়ে কেন বাংলাদেশ বা বিশ্ব মূল আসলে সংকটে পড়ছে। বিশ্বব্যাপী এই তেল নিয়ে সবচেয়ে বড় সংকট হচ্ছে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই সংকটে পুরো বিশ্ব কিভাবে জড়িয়ে পড়ছে শুধুমাত্র হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। এই হরমুজ প্রণালীটি হচ্ছে পুরো বিশ্বের 1/5 তেল সরবরাহের হাব। অর্থাৎ এই হরমুজ প্রণালী দিয়েই সারা পৃথিবীর প্রায় 20% তেল আসা যাওয়া কথা। অর্থাৎ ইরান এখন এই যুদ্ধকে কেন্দ্র করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েছে। এখন আসুন আমরা দেখি যে এই হরমুজ প্রণালীর তেল কোন দেশ কতটুকু আসলে নির্ভর করছে। 33 কিলোমিটারের এই ইরান, ইউএই বা ওমানের এই হরমুজ প্রণালীকে ঘিরে 22 মিলিয়ন ব্যারেল প্রতিদিন আসলে এই হরমুজ প্রণালী দিয়ে যায়। তো এই 22 মিলিয়ন ব্যারেল হরমুজ প্রণালীতে যাচ্ছে, সবচেয়ে বেশি আসলে
নির্ভরশীল এই হরমুজ প্রণালীর সাথে চীন। তো চীনের হচ্ছে 10 মিলিয়ন ব্যারেল এই হরমুজ প্রণালী দিয়ে যায়, যা চীনের মোট জ্বালানির 40% নির্ভরশীল, এবং রাশিয়ার 20% মোট তেল যা রাশিয়া আসলে নেয় তার 20% আসলে এই হরমুজ প্রণালী দিয়ে যায়। একইভাবে জাপানের 90% এবং সৌদি আরবের 90%। এখন আসুন, আমি রিয়াসাত, আমি এর ফাঁকে আসলে হরমুজ প্রণালীর প্রসঙ্গটি এনেছিলাম। এখন আপনি যদি বলেন যে বাংলাদেশের কতটুকু তেল আসলে এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশের তেলের মজুদ আসলে কতটুকু রয়েছে, বাংলাদেশ আসলে কতদিন চলতে পারবে এই মধ্যপ্রাচ্য সংকটের, এটি তো আসলে অনিশ্চিত। ডোনাল্ড ট্রাম্প ঠিক কতদিন আসলে এই যুদ্ধ পরিচালনা করবেন, এবং ইরানও বলছে খুব সহসাই তারা যুদ্ধ শেষ করতে রাজি না। এই যুদ্ধ শেষ করবে ইরান, শুরু করেছে ইসরায়েল এবং আমেরিকা। আপনার অডিওটি আমি এখনো সম্ভবত পাইনি। আপনি আনমিউট করতে হবে, আপনার মোবাইলটি আনমিউট করতে হবে। থ্যাংক ইউ। জি, আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, এখন আমি শুনতে পাচ্ছি। সরি, আমি আপনার প্রশ্ন শুনতে পারি নাই, আমাদের এখানে ইন্টারনেট। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যেহেতু বাংলাদেশের পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন, তেল মালিক, অর্থাৎ বাংলাদেশের যে পাম্প মালিক সমিতি রয়েছে, সেই পাম্প মালিক সমিতির আপনি ভারপ্রাপ্ত সভাপতি সিলেট জোনের, আপনার এলাকায় আপনি কি সংকট আসলে দেখছেন? আমরা একদম সরজমিনের তথ্যটা জানতে চাই। বিশ্বব্যাপী তো আসলে তেলের বাজারে এই সংকটটা তৈরি হয়েছে, তো বাংলাদেশ আসলে কিভাবে মোকাবেলা করছে, আপনারা আসলে কিভাবে মোকাবেলা করছেন? আমরা তো দেখছি মারামারি শুরু হয়ে গেছে, 2 লিটারের বেশি তেল নেওয়া যাচ্ছে না। তাহলে আসলে আমাদের প্রস্তুতিটা কি? আপনারা কিভাবে গ্রাহকদের মোকাবেলা করছেন? জি, এখানে সংকটটা আসলে অবশ্যই বিশ্বব্যাপী যে সংকটটা আছে তার ছোঁয়াটা বাংলাদেশে পড়েছে, কিন্তু বাংলাদেশের যে তেল বিপণনের ক্ষেত্রে যে সংকটটা হয়েছে এইটা আসলে মূলত ঘনীভূত হয়েছে আমলাতান্ত্রিক কিছু সিদ্ধান্তের কারণে। আপনারা জানেন বাংলাদেশের পেট্রোলিয়াম মার্কেট ইনক্লুডিং গ্যাস এন্ড এলপিজি এলএনজি ইজ কন্ট্রোলড বাই বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। তো বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন নীতি নির্ধারণী সংস্থা হিসেবে গত রবিবারে, মানে অর্থাৎ প্যানিক বাইংটা বাংলাদেশে শুরু হয়েছিল, আপনার নিশ্চয়ই মনে আছে, বৃহস্পতিবার রাত থেকে। তো বৃহস্পতিবার রাত থেকে শনিবার পর্যন্ত যে পরিমাণে তেল মানুষ উত্তোলন করেছে এটি আমাদের প্রায় 1 সপ্তাহের সমান বিক্রি উত্তোলন পাবলিক করেছে। তো সেই ক্ষেত্রে বিপিসি হঠাৎ করে রবিবারের সকালে বিপণন নীতিমালার মধ্যে একটি কঠোর একটি নীতিতে আরোপে ওনারা গেল। এমনভাবে ওনারা আরোপটা করেছেন যে এটি অবাস্তব অনেকটা, এবং আপনার বিপণন যে কালচার যেটি বাংলাদেশের গত কয়েক দশক থেকে যেটা গড়ে উঠেছে এটা সম্পূর্ণ বিপরীত, এবং এটি আসলে বাস্তবসম্মতও না যে কোনো, কারণ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যে জিনিসটা করেছে শুধুমাত্র কৃচ্ছ্রতা নীতি জনগণের উপরে আরোপ করেনি। 2 লিটার বলেন বা 10 লিটার বলেন, এটা যানবাহন ভেদে ভিন্ন ভিন্ন যানের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পরিমাপনা নির্ধারণ করে দিয়েছিল। এটার পাশাপাশি বিপণন কোম্পানি যেগুলো আছে, পদ্মা, মেঘনা এবং যমুনা, তাদের উপর দৈনিক একটি কোটা ওরা আরোপ করেছে যে আপনি এক এক কোম্পানি এক এক ডিপো থেকে একটা সার্টেন লিমিটের উপরে তেল বিক্রি করতে পারবে না বা সরবরাহ করতে পারবে না। এই ক্ষেত্রে এই ঝামেলাটা তৈরি হয়েছে। যেমন আমি যদি আপনাকে একটু এক্সপ্লেইন করি কিভাবে হয়েছে, যেমন একটি ডিপো সাধারণত যদি 10 থেকে 12 টন অকটেন পার ডে সরবরাহ করে, সেটির ক্ষেত্রে এই ওরা সিদ্ধান্ত দিয়ে দিল হঠাৎ করে যে 60 টনের বেশি আপনি আরোপ করতে পারবেন না, বিক্রি করতে পারবেন না। তো একটি কোম্পানি, একটি পেট্রোল পাম্প যেটা, তার যদি এভারেজ সেল যদি গত 1 বছরে 4 টনের উপরে হয়, শুধু তাকেই 4 টন আপনি দিতে হচ্ছে। বাকি যে 3 টন থাকলো, এই 3 টন দিতে হবে আপনাকে আরো 20-25টি পেট্রোল পাম্পকে। তো পেট্রোল পাম্প তার জ্বালানি 5,000 লিটার অথবা 9,000 লিটারের ট্যাঙ্কেই নিয়ে আসে। এখন 1,000 লিটার কারো ভাগ্যে পড়েছে, কারো ভাগ্যে 2,000 লিটার পড়েছে, কারো ভাগ্যে 1,500 লিটার পড়েছে, এরকম মানে বিক্ষিপ্ত সংখ্যায় আসছে। তো এখন দেখা গেল যে 5,000 লিটারের বাহন পাঠিয়ে 1,000 লিটার যদি সংগ্রহ করে, যে পরিমাণ স্বল্প কমিশন এক একটা পেট্রোল পাম্প পায়, তার মানে পরিবহন খরচটা তার কমিশন থেকে বেশি হয়ে যায়। তো কোনো পাম্প তেল উত্তোলন বন্ধ রেখেছিল। এটি মূল সমস্যাটা ঘনীভূত করেছে। বাংলাদেশে আমি আপনাকে একটি জিনিস জানিয়ে রাখি তানভীর ভাই, বাংলাদেশের পেট্রোল এবং অকটেন, যেটা আমাদের শহরগুলোতে সবচেয়ে বেশি চাহিদা, এইটার কোনো ঘাটতি নাই। বাংলাদেশের
পেট্রোলের প্রায় শতভাগই বাংলাদেশেই উৎপন্ন হয়, অকটেনের প্রায় 70% বাংলাদেশে উৎপন্ন হয়। এটির মূল কাঁচামালটি হচ্ছে সিলেট গ্যাস ফিল্ড থেকে উৎপন্ন যে গ্যাস, সেই গ্যাসের বাই প্রোডাক্ট কন্ডেনসেট। এই কন্ডেনসেটকে সিলেটের বিভিন্ন রিফাইনারি রিফাইন করে আপনার অকটেন এবং পেট্রোল উৎপন্ন করে। সুতরাং হরমুজ প্রণালী বন্ধ বা ইরান যুদ্ধ বা বৈশ্বিক যে সমস্যাটা আছে, সেটা হয়তো ভবিষ্যতে গিয়ে এটার এফেক্টটা পড়তো, গত সপ্তাহে এটা আমাদের পড়তো না। কিন্তু বিপিসির এই বাস্তবতা বিবর্জিত এই নীতির কারণে আমাদের বিপণন ব্যবস্থাটা কার্যত গত সপ্তাহে বন্ধ হয়ে গিয়েছিল, ধসে পড়েছিল। এই কারণেই বাংলাদেশের সংকটটা ঘনীভূত হয়েছিল। না, এখন বিপিসির যে আপনি বলছেন যে পরিশোধিত জ্বালানির সংকট হবে না, পরিশোধিত জ্বালানির মধ্যে আপনার অকটেন, পেট্রোল বা ফার্নেস অয়েলের এই কথাগুলো বলছেন তো? ফার্নেস অয়েল আমি বলছি না, আমি শুধু বলছি পেট্রোল এবং অকটেনের। আচ্ছা, পেট্রোল এবং অকটেনের কাঁচামাল বাংলাদেশে উৎপন্ন হয়, এটি হচ্ছে গ্যাসের বাই প্রোডাক্ট। গ্যাস উত্তোলনের ক্ষেত্রে যে বাই প্রোডাক্টটা কন্ডেনসেট, সেটি রিফাইন করে বাংলাদেশে পেট্রোল এবং অকটেনটা তৈরি হয়। আচ্ছা। তো তাহলে বাংলাদেশে যদি অকটেন আর পেট্রোলের সংকট না থাকে, নিজস্ব ভাবে স্থানীয় পর্যায়ে এটি উৎপাদন করা যায়, তো সেই ক্ষেত্রে তাহলে বিপিসি আপনাদের মালিক অ্যাসোসিয়েশনকে বা যাদের পেট্রোল পাম্প রয়েছে তাদেরকে কেন কম পরিমাণের তেল দিচ্ছে? হ্যাঁ, এইখানে যে সিদ্ধান্তটি সরকারের কাছ থেকে আসছিল বা সরকারের আলোচনায় উঠেছিল যে আমাদের মজুদটা স্বাভাবিক রাখতে হবে, এই মজুদটা স্বাভাবিক রাখতে হবে, এই শব্দটাকেই ওনারা ধারণ করে বসে আছেন। এই শব্দটাকে ধারণ করার কারণে ওনারা সাপ্লাই চেইন পুরা ডিস্টার্ব করে ওনাদের মজুদটা ওনারা বাড়াইতে চেয়েছিলেন। এটি আমাদের কাছে এটি প্রতীয়মান হয়। এবং আরেকটা আমরা দেখেছি যে একটা 15% বেশি আপনাদেরকে দেওয়া যাবে না, এরকম নির্দেশনাও দেওয়া হয়েছে। জ্বালানি তেলের বিক্রিতে নতুন সীমা নির্ধারণ করেছে, বিভাগীয় শহরে 15% কমিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে। তো তাহলে আপনার যদি দেশীয় ভাবে যদি উৎপাদন হয়, এখানে তো এটা হরমুজ প্রণালীর সাথে কোনো সম্পর্ক নাই। আর সাধারণ এই যে আপনার কেউ বাইক চালাচ্ছে, কেউ হয়তো সিএনজি চালাচ্ছে, কেউ হয়তো গাড়ি চালাচ্ছে, তো তাদের জন্য তো পেট্রোল আর অকটেনই যথেষ্ট। এটা তো হরমুজ দিয়ে আসে না, আপনি যেটা বললেন। অ্যাবসলিউটলি। এই আজকের যে 15%, এটা কিন্তু আমাদের গত 3 দিনের আন্দোলন, বিভিন্ন দপ্তরে আমরা যে বারে বারে যাচ্ছি, সরকারের সাথে বসছি, মন্ত্রী মহোদয়দের সাথে বসছি, কথা বলছি, এটার ফলে এটা 15% নেমে আসছে। এটা কিন্তু 25% ছিল। আরেকটি সমস্যা যেটি হয়েছে বিপিসির, এটা ওনারা যখন এই যে মাসের যে অ্যাভারেজ ওনারা বের করেছেন, এখানে মাসকে ওনারা 30 দিয়ে ভাগ দিয়েছেন, একটা মাসকে 30 কার্য দিবস ধরেছেন। অথচ বাংলাদেশের পেট্রোল পাম্পগুলা সর্বোচ্চ 22 দিন এবং ইউজুয়ালি 20 ডেইজে আমরা তেল উত্তোলন করি, কারণ শুক্র শনি তেল উত্তোলন বন্ধ থাকে। এরপরে সাপ্তাহিক বিভিন্ন সরকারি ছুটিগুলো আছে, তো এভারেজে আমরা 20 থেকে 21 দিনের মতো তেল মানে ওদের কাছ থেকে উত্তোলন করি। কিন্তু ওনারা একদিকে 25% কৃচ্ছতা নীতিতে গিয়েছিল, এর উপরে দিনের সংখ্যাকে ওনারা 3 ভাগের 2 ভাগ ধরেছিল। এতে আদতে আপনার যে সীমাটা ছিল, এটা 25%কে ছাড়িয়ে প্রায় 40%-এর কাছে চলে গিয়েছিল। এই কারণেই আপনার এই ডিসরাপশনটা হয়েছিল আর কি সাপ্লাইয়ের ক্ষেত্রে। তো এটা আমাদের এখন এটার মোকাবেলা করার জন্য সরকার কি পদক্ষেপ নিচ্ছে? সরকারের বিকল্প পথ কি? সরকার আমরা দেখেছি যে ভারত থেকে তেল আমদানির জন্য অনুরোধ করেছে। ভারত থেকে তেল অলরেডি বাংলাদেশে চলে এসেছে এবং এই তেলটি হচ্ছে ডিজেল। আমাদের ডিজেলের একটি সংকট এই মুহূর্তেও আছে এবং এই শুষ্ক মৌসুমে, এটি শুধু ইরান যুদ্ধের জন্য নয়, এই শুষ্ক মৌসুমে আপনি জানেন বাংলাদেশে প্রচুর সেচের কাজ চলে, এই সেচেই বাংলাদেশের মূলত ডিজেলটি ব্যবহৃত হয়। তো এই মৌসুমে সারা জীবন থেকেই ডিজেলের একটা ক্রাইসিস থাকে, যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ যোগান, আমাদের আভ্যন্তরীণ সোর্স বা যে জায়গা থেকে আমরা নিয়ে আসি আমাদের একটি ঘাটতি থাকে। তো এটি একটি ঘনীভূত হয়েছে এবং ডিজেল এবং ফার্নেস ওয়েল নিয়ে, বিশেষ করে এলএনজি বাজারটি আপনারা জেনে থাকবেন যে কাতার থেকে আমাদের এলএনজিটা আসে হরমুজ প্রণালী হয়ে, এই বাজারটি ডিস্টার্ব হবে সবচেয়ে বেশি। অর্থাৎ আমাদের বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হব। আপনারা আজকে নিউজ মিডিয়া যদি আপনারা ফলো করেন, আজকে জানবেন যে বাংলাদেশ অলরেডি 3টি এলএনজি ভেসেল কিনেছে গত টেন্ডার থেকে প্রায় দ্বিগুণ দামে। তো এই দ্বিগুণ দামে এলএনজি কেনার মাধ্যমে বাংলাদেশ সরকার এই যে সংকট যেটি হয়েছে মধ্যপ্রাচ্যের বর্তমান যে যুদ্ধের কারণে, হরমুজ প্রণালী বন্ধ বলেন বা এটার কারণে, এইভাবে অতিরিক্ত দামে কিনে সমন্বয় করে এটির যোগান দিয়ে এটি সমস্যার সমাধানের চেষ্টা করছে।